লাজু ভাবতেই পারেনি সুদেব এমন চাল খেলবে। একটা ফোন কল বদলে দিল সব কিছু। যাকে বিশ্বাস করল সেই করল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। গল্পের শুরুতেই দেখা যায় লাজু অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে আর সুদেবের সাথে ঘর করবে না, সুদেবের সাথে থাকবে না। আর সেই মতো অনুভবের সাথে কথা বলে একজন লয়ারের ব্যবস্থা করেছে। কলেজের ক্যান্টিনে সেই লয়ার এসেছে শৈশব করানোর জন্য, কারণ লাজু এই ব্যাপারটা আর ফেলে রাখতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব সুদেবকে ডিভোর্স দিতে চায় লাজু। যথারীতি উকিলবাবু তার সমস্ত কাগজগুলো বার করে আর বলে সাইন করে দেওয়ার জন্য। লাজু যখনই সই করতে যায় তখনই চলে আসে সুদেব আর বলে, লাজু, তুই সই করিস না ওই কাগজে, আমাকে আর একটাবার সুযোগ দে, আমি আর কখনো এরকম করব না। লাজু বলে, তুমি এখানে কেন এসছ? এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথাই শুনব না। এরপরে সবার সামনে লাজুর পা ধরে ক্ষমা চায় সুদেব আর বলে, আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি নিজের থেকেই অন্যায়গুলো করতে চাইনি। ওই টিচার দিদির জন্যই আমার এই সর্বনাশটা হয়েছে। আমি আর কখনো কারোর কোনো কথা শুনব না, আমি শুধু এবার থেকে তোর কথাই শুনব। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না রে লাজু, আমি তোকে খুব ভালোবাসি, আর কখনো তোর পথে আমি বাধা হয়ে দাঁড়াব না। এরপরেই উকিলবাবু বলে, এই জন্যই আমি আপনাকে বলেছিলাম লাজবন্তী যে আপনি একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। এরপর লাজু কি করবে নিজেই বুঝতে পারছে না। অন্যদিকে অনুভব অপেক্ষা করে, বন্ধুর কাছ থেকে শুনবে ফর্ম্যালিটি সবকিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এরপরেই লাজু বলে, তুমি যে আবারও এরকম কিছু করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সুদেব বলে, হ্যাঁ আছে, আমি তো তোকে কথা দিচ্ছি যে আমি আর এরকম অপরাধ করব না। তারপরেও তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না? শোন লাজু, যা হবার হয়ে গেছে, তোর যা ইচ্ছা কর, কিন্তু তুই আমায় ডিভোর্স দিস না। এসব কথা শুনেই লাজুর মন গলতে শুরু করে। তখন লাজু বলে, উকিলবাবু, আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। এরপর উকিলবাবু বলে, আমি বুঝে গেছি আপনি এই ডিভোর্স পেপারে সাইন করবেন না, তাই তো? দেখুন, কাজটা আপনি ঠিক করলেন না, আপনি জানেন যে আমার একদিনের মাইনে ঠিক কত? এরপরে কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যায়। তখনই লাজুর কথা ভাবছিল অনুভব, যে লাজু কি সাইনগুলো করেছে। সুদেব ভাবে, যাক বাবা, পত্রাকে অবশেষে তাড়ানো গেছে। আমি তো জানতাম কিছুতেই আমি লাজুকে সই করতে দেব না, আর অবশেষে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। এরপরে লাজু বলে, কাজটা তুমি ঠিক করলে না, আমি জানতেও পারলাম না যে তুমি এখানে কি করে চলে আসলে। সুদেব বলে, অনেক তাড়াহুড়ো করে এসছিলে লাজু, খুব ভালোবাসি তোকে, তোর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে আমি যে আর প্রাণে এবারে সত্যি সত্যি বাঁচব না। সমস্ত কথা শুনে লাজু বুঝতে পারে যে সুদেব ইচ্ছা করে হয়তো এই কথাগুলো বলছে। অন্যদিকে অনুভব গাড়ির মধ্যে বসেই ফোন করে উকিলকে আর বলে, কিরে, সমস্ত ফর্ম্যালিটি হয়েছে তো? এরপর বন্ধুটি বলে, না রে, আরে ওর হাজবেন্ড সুদেব, ও তো চলে এসেছিল, আর এসে একটু পায়ে টায়ে পড়ল, হাত ধরল, আর লাজবন্তীর মন সরে গেল, বলল আরেকবার সুযোগ দেবে, এখনই ডিভোর্স পেপারে সাইন করবে না। এ শোনার পর যথারীতি অনুভব খুবই রেগে যায় আর বলে, থাকো তুমি তোমার সুদেবকে নিয়ে, বারবার যখন বিপদে পড়বে তখন বুঝবে যে সুদেব পুরোপুরি এটা একটা চালাকি করল, আর আমি সেটা আর তোমাকে বোঝাবো না। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এরপরেই লাজুর বন্ধুরা সুদেবকে বলে, দাদা, আপনি কাজটা ঠিক করলেন না, আপনি তো আবারও লাজুবন্তীকে ভুল বুঝবেন। সুদেব বলে, না গো ভাই, আসলে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলি কি কেউ কাউকে ছেড়ে চলে যাবে বলো তো? এটা কি হয়? লাজু, আমি সত্যি বলছি, আমি আর কখনো অন্যায় করব না। এই বলে লাজুর কাছ থেকে বিদায় নেয় সুদেব। তারপরেই বনলতার সাথে ফোনে কথা বলতে থাকে। বনলতা বলে, কি খবর ওদিকে হলো? আমাকে তো কিছুই বলছো না। সুদেব বলে, ওই তো কথাবার্তা হয়ে গেছে, লাজু ডিভোর্স দেয়নি আমাকে টিচার দিদি। বনলতা বলে, বলেছিলাম না, লাজুর মন খুব নরম, ওর হাতে পায়ে পড়লে ঠিকই ও ডিভোর্সটা দেবে না। যাক, এই যাত্রায় কিন্তু তুমি বেঁচে গেলে, তবে এখনই কিছু করার চেষ্টা করো না, তাহলে হিতের বিপরীত হতে 2 সেকেন্ডও সময় লাগবে না। হেল্পা? সুদেব বলে, কি করব তাহলে টিচার দিদি? তখন বনলতা বলছে, শোনো, তুমি কি বলেছ ওকে, ও কি তোমাদের বাড়ি যাবে? সুদেব বলে, যাবে বলেছে, শনি রোববার যেরকম যেত সেরকমই যাবে। বনলতা বলে, বাহ, তাহলে তো খুবই ভালো, এরকমভাবে যাওয়া আসা করুক, তারপর সুযোগ বুঝে আবার একটা আমি বুদ্ধি বার করি, দেন আমি কি করে ওকে পাকাপাকিভাবে তোমার কাছে রাখার ব্যবস্থা করা যায় সে বিষয়ে খোঁজখবর নেব, ঠিক আছে? সুদেব বলে, বেশ বেশ, আর এখন তো আমি আর কোনো রকমের কোনো দুষ্টুমি করব না, যাতে লাজু আমাকে বিশ্বাস করতে পারে। কি টিচার দিদি, আমি ঠিক বললাম তো? বনলতা বলে, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। তাই শোনো, কালকে যখন লাজু বাড়িতে যাবে এসি বাসে করে ওকে নিয়ে যাবে, কেমন? সুদেব বলে, এসি বাস? এসি বাসের টাকা আমি কোথায় পাবো? টিকিটের তো অনেক টাকাই দাম হবে নিশ্চয়ই। বনলতা বলে, তাতে কি হয়েছে, যত টাকাই দাম হোক না কেন তুমি ওকে নিয়ে যাবে, একটু একটু করে মনটাকে নিতে হবে তো না? এদিকে অনুভব বাড়িতে এসেও খুব রাগারাগি করতে থাকে। অনুভব তখন বলে, দাদাভাই, তুই এরকমভাবে রাগারাগি করিস না, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। কি বলতো, লাজু না একটা ভুল সিদ্ধান্ত আবারও নিল,
আর এই সিদ্ধান্তের জন্য এবারে ওকে পস্তাবে হবেই। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তো কোথাও গিয়ে যেন লাজু একটু আটকে গেল, আর ওই সুদেবটা ঠিক সময় একেবারে এসে বাধাটা দিয়ে দিল। অনুভব বলে, তাতে কি হয়েছে রে অনু, কেউ যদি কারো সিদ্ধান্তে একেবারে দাঁড়িয়ে থাকে, অন্য কেউ এসে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা যতই প্রয়োগ করুক না কেন, তাতে কিছুই হবে না, তুই জানিস না এটা? এরপরেই লাজু বলে, অন্যদিকে লাজু ভাবে যে আজকে যেটা হলো সেটা হয়তো ঠিক হলো না, খিটকেল হয়তো আমার উপরে খুবই রাগ করেছে, আর সেটাই হওয়া স্বাভাবিক। আমি যে কেন এই কাজটা করতে গেলাম আমি না বুঝতে পারছি না। ও আমাকে আবার ঠকাচ্ছে না তো? আবার চালাকি করে হয়তো আমাকে ঠকাবে, কিন্তু আমি ডিভোর্স না দিয়ে হয়তো ভুলই করলাম। এরপরেই অনুভবকে ফোন করবে বলে ঠিক করেছে লাজু। লাজুর কথা ভাবলেই প্রচণ্ড রেগে জ্বলতে থাকে অনুভব, আর ভাবে আমি আর কোনোভাবেই লাজুর সাথে কথা বলবো না, কারণ লাজু যেই কাজটা করল সেটা ঠিক নয়। এর মধ্যে অনু বনলতার সাথে কথা বলবে বলে ঠিক করে। তখন অনুভব বলে, বনলতা এইসবের মাঝখানে রয়েছে আমি জানি, কিন্তু লাজু, ওই যে বললাম, লাজু যদি নিজের সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকত তাহলে ওকে কেউই ওর সিদ্ধান্ত থেকে সরাতে পারত না। তবে লাজু ওর সিদ্ধান্ত থেকে সরে গেছে বলেই আজকে এই জিনিসটা হয়েছে। লাজুর প্রতি খুবই ক্ষেপে উঠেছে অনুভব, কোনোভাবেই আর ক্ষমা করতে চায় না। এদিকে বনলতা ভাবে, যাক, একটা দিক তো ভালো হয়েছে, না হলে লাজুর ডিভোর্স হয়ে গেলে লাজু যদি কলকাতাতেই থাকে, অনুভব ঠিকই ওর কাছে যাবে আর ওকে বিয়ে করেই বাড়িতে নিয়ে আসবে, দেন আমাকেও তো ছেড়ে দেবে। এইটা তো আর হতে পারে না, তাই সমস্ত রকমভাবেই আমাকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে, যেভাবেই হোক না কেন। এর মাঝখানেই একটা কথাই অনুভব ভাবে, লাজু যদি ফোন করে আর কথা বলবে না। যথারীতি লাজু ফোন করেছে অনুভবকে, কিন্তু সেই ফোন আর রিসিভ করে না অনুভব। ভাবে লাজুর প্রতি তার আর কোনো দায়বদ্ধতা নেই, লাজুর সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। এরপরেই লাজু ভাবে, জানতাম ফোনটা ধরবে না, কাজটা আমি ঠিক করলাম না, আমার প্রতি খুব রেগে গেছে খিটকির, আসলে রাগার মতোই তো কাজটা করেছি, কেন যে আমি ডিভোর্সটা না দিলাম। এখন বুঝতে পারছি সুদেবটা চালাকি করে এই কাজটা করেছে। রাতভর ঘুমোতে পারে না লাজু, বারবার শুধু অনুভবের কথা মনে পড়তে থাকে, আর মনে হতে থাকে সত্যিই কি সে খুব বড় ভুল করে ফেলেছে। সুদেবের কথায় বিশ্বাস করে আবারও নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলে দিল না তো? এদিকে অনুভব নিজের ঘরে বসে খুব রাগে ফুঁসতে থাকে, কিন্তু রাগের আড়ালেও একটা কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, কারণ সে সত্যিই লাজুকে ভালোবেসে ফেলেছিল, আর তাই লাজুর এই সিদ্ধান্তটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। অনু অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনুভব কারও কথাই শুনতে চায় না। সে শুধু একটা কথাই বলতে থাকে যে লাজু নিজেই নিজের সর্বনাশ ডেকে আনল। পরদিন সকালে সুদেব খুব সাজুগুজু করে লাজুর জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। বনলতার কথা মতো এসি বাসের টিকিটও কেটে রেখেছে সে। লাজু যখন সেখানে পৌঁছায় তখন সুদেব মিষ্টি হেসে বলে, এসো লাজু, তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এতদিনে এই প্রথম সুদেব তাকে এত যত্ন করছে দেখে তার ভেতরে আবারও একটু দুর্বলতা কাজ করতে শুরু করে। কিন্তু তারপরেও তার মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়। সে ভাবে, যে মানুষটা এতদিন তাকে কষ্ট দিয়েছে সে কি সত্যিই এত সহজে বদলে যেতে পারে? বাসে ওঠার পর সুদেব বারবার লাজুর খেয়াল রাখতে থাকে, কখনো পানি এনে দেয়, কখনো খাবার কিনে দেয়, আর এসব দেখে লাজু কিছুটা নরম হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ে সুদেবের ফোনে। সেখানে বনলতার নাম ভেসে ওঠে, সঙ্গে একটা মেসেজ লেখা ছিল, সব ঠিকঠাক চলছে তো, লাজুকে হাতের বাইরে যেতে দিও না। মেসেজটা দেখেই লাজুর বুকের ভেতরটা ধক করে ওঠে। সে চুপচাপ সব কিছু লক্ষ্য করতে থাকে, আর বুঝতে পারে সুদেব এখনও বনলতার সাথেই যোগাযোগ রাখছে। সুদেব তখন দ্রুত ফোনটা লুকিয়ে ফেলে আর বলে, অফিসের একটা কাজ ছিল। কিন্তু লাজু আর আগের মতো বোকা নেই, সে মনে মনে ঠিক করে এবার আর কোনো চালাকি সে সহ্য করবে না। বাড়িতে পৌঁছানোর পর শাশুড়িও হঠাৎ করে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। লাজু আরও অবাক হয়, কারণ এতদিন যারা তাকে অপমান করেছে তারাই আজ এত আপন হয়ে উঠছে। ব্যাপারটা তার কাছে অস্বাভাবিক মনে হয়। এদিকে অনুভব নিজের মনকে শক্ত করার চেষ্টা করলেও বারবার লাজুর কথা মনে পড়ে। সে ভাবে হয়তো সত্যিই লাজু আবারও ঠকতে চলেছে। ঠিক তখনই অনু এসে অনুভবকে বলে, দাদা, তুই যতই রাগ কর না কেন, আমার মনে হচ্ছে লাজু বিপদে পড়বে। অনুভব বলে, ওর বিপদে পড়ার আগেই তো আমি ওকে সাবধান করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি, এখন আমি আর কিছু করতে পারবো না। তারপরেও তার মনটা অস্থির হয়ে থাকে। অন্যদিকে বনলতা সুদেবকে ফোন করে বলে, খুব সাবধানে থাকবে, লাজু যেন কোনোভাবেই আমাদের কথাবার্তা টের না পায়। সুদেব বলে, না টিচার দিদি, সব কিছু আমি সামলে নিচ্ছি, কয়েকদিন ভালো ব্যবহার করলেই লাজু পুরোপুরি আমার উপর বিশ্বাস করে ফেলবে। তখন বনলতা হাসতে হাসতে বলে, সেই সুযোগটাই তো নিতে হবে, একবার যদি লাজু আবার পুরোপুরি তোমার সংসারে জড়িয়ে যায় তাহলে আর কখনো ডিভোর্সের কথা ভাববেও না। কিন্তু তারা বুঝতে পারেনি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে লাজু।
মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। সে বুঝে যায় অনুভব ঠিকই বলেছিল, সুদেব আসলে বদলায়নি, সবটাই ছিল একটা অভিনয়, আর বনলতাও এখনও তাদের সম্পর্ক ভাঙার খেলায় মেতে আছে। সেদিন রাতে লাজু কারো সাথে কোনো কথা বলে না। সুদেব যতবার জানতে চায় কি হয়েছে ততবারই সে বলে কিছু না, কিন্তু ভেতরে ভেতরে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবার আর কাউকে কিছু না বলে চুপচাপ সব সত্যি প্রমাণ করবে। পরদিন সকালে লাজু নিজের ফোনে সুদেব আর বনলতার কথোপকথন রেকর্ড করার পরিকল্পনা করে। সে ইচ্ছে করেই সুদেবের সামনে আবার ডিভোর্সের কথা তোলে। তখন সুদেব নাটক শুরু করে দেয় আর বলে, তুমি আবার এসব কথা বলছো লাজু? আমি তো তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক তখনই বনলতার ফোন আসে, আর সুদেব ঘাবড়ে গিয়ে বাইরে চলে যায় কথা বলতে। লাজুও আস্তে আস্তে পেছনে গিয়ে সব কথা রেকর্ড করে ফেলে। বনলতা তখন বলছিল, লাজুকে যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনো, তারপর অনুভবের সাথে সব যোগাযোগ বন্ধ করিয়ে দাও, না হলে ছেলেটা আবার মাঝখানে ঢুকে পড়বে। সুদেবও বলে, তুমি চিন্তা করো না টিচার দিদি, আমি এবার খুব সাবধানে খেলছি, লাজু কিছুই বুঝতে পারবে না। সব শুনে লাজুর আর কোনো সন্দেহ থাকে না। সে বুঝে যায় তার জীবন নিয়ে আবারও খেলা চলছে, আর এবার যদি সে চুপ থাকে তাহলে হয়তো সারা জীবন এই প্রতারণার মধ্যেই আটকে থাকতে হবে। সন্ধেবেলা লাজু নিজেই অনুভবকে ফোন করে, কিন্তু এবারও অনুভব ফোন ধরে না। তখন লাজু একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে কাঁদতে কাঁদতে বলে, তুমি ঠিকই বলেছিলে খিটখিরি, আমি আবারও ভুল করেছি, কিন্তু এবার আমি সব বুঝতে পেরেছি। সুদেব আর বনলতা আমাকে আবার ঠকানোর চেষ্টা করছে। তুমি যদি পারো একবার আমার সাথে দেখা করো, আমার খুব দরকার তোমাকে। ভয়েস মেসেজটা শুনে অনুভবের রাগ ধীরে ধীরে কমতে শুরু করে। সে বুঝতে পারে লাজু সত্যিই অনুতপ্ত, আর হয়তো এবার সত্যিই সাহায্যের প্রয়োজন। ঠিক তখনই অনু এসে বলে, কি হয়েছে দাদা? অনুভব চুপচাপ ফোনটা হাতে নিয়ে বসে থাকে আর ভাবে সে কি আবারও লাজুর পাশে দাঁড়াবে নাকি পুরোপুরি সম্পর্ক শেষ করে দেবে। অন্যদিকে লাজু নিজের ঘরে বসে কাঁদতে থাকে আর ভাবে এবার যদি অনুভবও তাকে ক্ষমা না করে তাহলে সে একদম একা হয়ে যাবে। ঠিক তখনই বাইরে থেকে সুদেব এসে বলে, কি হয়েছে লাজু, তুমি এত চুপচাপ কেন? লাজু চোখের জল মুছে শান্ত গলায় বলে, কিছু না, আমি শুধু ভাবছি মানুষকে বিশ্বাস করা কত বড় ভুল হতে পারে। কথাটা শুনে সুদেব কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু তখনও বুঝতে পারে না যে লাজু তাদের সব চালাকি জেনে গেছে। আর সেই মুহূর্তেই লাজু মনে মনে ঠিক করে এবার আর সে কাউকে ছাড়বে না। সুদেব আর বনলতার আসল মুখ সবার সামনে এনে তবেই সে শান্ত হবে।